যে মা আমাদের জন্য এত করেছেন, সে আমাকে খালি একটা কথা মনে পড়ে, সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকার। প্রিয় দর্শক, এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানের 93তম পর্বে আসুন পরিচয় হই ইয়াসিন আলীর সাথে। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানছি ইমরান চৌধুরীকে। 10 মিনিটস উইথ ইমরান যে অনুষ্ঠানটি করছে এটা সময়োপযোগী এবং জাতির কাছে নির্যাতনের সত্য ঘটনাগুলি আপনারা তুলেছেন, সেজন্য আবারও এটিএন বাংলাকে এবং ইমরানকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়াসিন আলী সাহেব, আপনি যখন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন তখন তো বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ছিল, বিএনপিতে কেন সেদিন সম্পৃক্ত হয়েছিলেন? তখন আমরা অনেক ছোট। আমি উত্তরবঙ্গের লালমাটে থাকতাম, তখন আমি ক্লাস 4 কি 5 পড়ি। ঠিক সেই সময় আমি একটি সংগঠন কাপস করতাম। হঠাৎ একদিন আমাদের ম্যাডাম বলল, আগামীকাল প্রেসিডেন্ট আসবে, তোমরা সকালবেলায় চলে আসবা, মহেন্দ্রনগর নগর পাকিস্তান একটি খাল খনন করবে। তখন সম্ভবত কারণেই আমরা সকলেই সকালবেলায় সেই স্কাউটের ড্রেস পরে আমরা সেখানে চলে ম্যাডামের নেতৃত্বে চলে গেলাম। ঠিক আমরা লাইন ধরে এসেছি, আমাদের কাছে একটা ফুল ঝুলছিল, আমরা এইভাবে তাকে অভ্যর্থনা জানাচ্ছি। দেখলাম কিছু মানুষ সামনে দিয়ে যাচ্ছে, তারা চলে গেল। আমরা একটা মানুষের সঙ্গে হাত মিলালাম। তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম, তখন আমরা ছোটো মানুষ তো, তখন একটা কিউরিয়াসিটি থেকে যে প্রেসিডেন্ট কোথায়? কারণ তুমি যার সঙ্গে হাত মিলেছো উনিই তো জিয়াউর রহমান। আমি কিন্তু উনি তো মানুষ। ম্যাডাম হেসে দিলেন। তখন দেখলাম উনি একটি সাফারি পরে এসছেন, মাথায় একটা টুপি, অর্ডিনারিভাবে। পরবর্তীতে যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখন আমি ঢাকায় চলে আসলাম। পল্লবী স্কুল মাঠে আমরা ফুটবল খেলছিলাম। তো একজন বড় ভাই আসলে, তোমরা কেউ রাজনীতি করবা? তখন উনি বললো জিয়াউর রহমান সম্পর্কে। তখন ওই যে আমার ছোটোবেলা ওনার সাথে হাত মিলিয়েছি। পরের দিনই আমরা প্রায় 120-30 জন সহযোদ্ধা বন্ধু টন্ধুদের নিয়ে, তখন আমি ক্লাস 10-এ পড়ি, আমরা ধানমন্ডি 27 নম্বরে যোগদান করলাম। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বারান্দায় এসে বক্তব্য রাখলেন। বক্তারা আমাদের যোগদান করা ফুল দিলাম এবং উনি আমাদের সম্পর্কে একটি স্পিচ দিলেন। সেই স্পিচে আমি উদ্বুদ্ধ হয়ে সেদিন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসেই আমি রাজনীতিতে পদার্পণ করি। কোন কোন পদে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে কোন পদে রয়েছেন? যেদিন আমরা যোগদান করলাম তখন আমি নেত্রীকে বললাম, নেত্রী, মিরপুরে সবাই তো অন্য দল করে, আপনি যদি মিরপুরে যান তাহলে আমাদের মিরপুরে এই বিএনপির এবং ছাত্রদল আরও উজ্জীবিত হবে। তখন উনি কথা দিলেন যে আমি যাব। 1986 সালে উনি এই পল্লবী স্কুল মাঠেই প্রধান অতিথি হিসাবে আসলেন এবং আমি সেখানে সভাপতিত্ব করলাম। পল্লবী একটা ইউনিট কিন্তু, নট ওয়ার্ড। তখন মিরপুর থানা একটাই ছিল। ওই মাঠে উনি বক্তব্য রাখার পর একটা কমিটি করলেন। কমিটি করে এই ইউনিটটাকে ওয়ার্ডের মর্যাদা দিলেন। আমি তখন সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম। আমার একটা ফ্রেন্ড ছিল ইমরান মুস্তফা বাবন, তাকে সভাপতি করা হলো এবং আমার নেত্রীর উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন উনি, আমি সভাপতি করেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। এবং আরও একটি বড় পাওনা হলো, আমি যখন ছাত্র রাজনীতি শেষ করলাম তখন ম্যাডাম আমাকে বিদায় জানালেন, যেখানে একটি ছবিও রয়েছে, আপনারা দেখেছেন। সেই ছবিতে উনি আমাকে কেস্ট দিয়ে বিদায় দিলেন। এবং দক্ষিণের ছাত্রদল তখন সভাপতি ছিলেন রফিকুল আলম মজনু। সিটি কলেজে ভর্তি হলাম, ছাত্র সংসদ নির্বাচন করলাম। মিরপুর থানার আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলাম। পরবর্তীতে মিরপুর থানা ভেঙে পল্লবী থানা হলো। পল্লবী থানার আজকের বর্তমান যিনি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে আহ্বায়ক করে আমাকে সদস্য সচিব করে পল্লবী থানার প্রথম প্রতিষ্ঠিত কমিটি করা হলো। আমি পল্লবী থানার সভাপতি হয়েছে, আহ্বায়ক হয়েছে। পরবর্তীতে খায়ের পিন্টু কমিটির আমি যোগাযোগ সম্পাদক ছিলাম। তারপরে মহানগরীর সাধারণ সম্পাদক হয়েছি এবং সোহেল এনি কমিটির আমি মেম্বার ছিলাম। লালটু হেলাল কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার ছাত্র জীবনের সর্বশেষ আমার পোস্ট ছিল ছাত্র দলের সহসভাপতি কেন্দ্রীয় সংসদ টুকু আলিম কমিটির। পরবর্তীতে
ম্যাডাম আমাকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিলেন। যে লোকটির কথা সবচেয়ে বেশি মনে করে শফিউল বারী বাবু, ওনাকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি করা হলো। সেই কমিটির নেতৃত্বে আমি মহানগর উত্তরের আহ্বায়ক নির্বাচিত হলাম। বর্তমানে আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছি। বিগত 17 বছর কেমন ছিলেন, কিভাবে বেঁচে আছেন? দেখুন, যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক সহযোদ্ধা আমাদের পাশে ছেলে সামনে মৃত্যুবরণ করেছে, গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কমিটি একটি চলমান প্রক্রিয়া। এই সংগঠনটি বিশাল সংগঠন। আমরা আমাদের রাজনৈতিক বর্তমান অভিভাবক, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনা আমরা চলি। আমরা একটি দলকে ভালোবাসি, পথকে নয়। আমার থিমই হলো জনগণের হৃদয়ে অবস্থান করা। জনগণের হৃদয়ে অবস্থান করতে পারলে একটি পলিটিক্যাল লিডার বা একটা কর্মী তখন কিন্তু সে মহান রাব্বুল আলামিনের দোয়ায় এগিয়ে যেতে থাকে। দীর্ঘ 40 বছর আজকে রাজনৈতিক জীবনে আমার জানা মতো আমি কখনো কোনো প্রোগ্রাম মিস করেছি এটা আমার মনে নেই। দলের জন্য করেছি, দলে অনেক সহকর্মীরা রয়েছে। আমি দেখি দীর্ঘ 17 বছর যে লোকটি একটি ভাঙ্গা চেয়ারে, একটি ভাঙ্গা টেবিলে, একটি ছোট্ট রুমে বসে এই দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য 17 বছর লড়াই করে গেছেন। সেই লড়াইয়ের কিন্তু আপনারা দেখেছেন এই জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তার প্রত্যক্ষ পরিচালনায় আমরা নির্দেশিত হয়ে রাজপথে ছিলাম। যে মা তার সন্তানকে রাজপথে নামিয়ে দিয়েছে, স্বচক্ষে যে না দেখেছে সে বলতে পারবে না। যে নির্যাতন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, এই আশুলিয়াতে নিয়ে ঠেলাগাড়ির উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 90 আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু এই আন্দোলন শেখ হাসিনা তার কোনো মায়াদয়া ছিল না। তিনি কিভাবে ক্ষমতায় আকৃষ্ট হতে পারেন সে চেষ্টা করেছেন। বিডিআরদের, আমাদের চৌকস সেনাদের সে যেভাবে নিহত করেছে, জনগণ তার বিচার চায়। এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে স্মৃতি বিজড়িত যে ক্যান্টনের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, সেদিন তার চোখের পানি, আমি সেদিন থার্ড গেটে ছিলাম, চোখের পানি মুছতে মুছতে উনি থার্ড গেট থেকে বের হয়েছিল। কি দোষ ছিল তার? তিনি এ দেশের জন্য বলেছিলেন, এদেশ আমার, এই মাটি আমার, মরতে হলে দেশেই মরবো। উনি কোনো আতাত করেননি। তার ছেলেকে কিভাবে পঙ্গুত্ব বরণ করে সে লন্ডন যেতে হয়েছিল। ছোট ছেলে আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় এই নির্যাতনের মাধ্যমে মারা গিয়েছিলেন। তিনি চোখের পানি ফেলেছেন। সর্বশেষ কোনো বিচার নেই পেয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন যে আল্লাহ এর বিচার করবে। আপনারা দেখেছেন জনগণ শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনাকে ক্রস ফায়ারের উদ্দেশ্যে গুম করা হয়েছিল, তথ্যটি কতটুকু সঠিক? আপনি সঠিক বলেছেন। 2012 সালে যখন আমি গ্রেপ্তার হই, চোখ বেঁধে ফেলা অবস্থায় বুঝলাম কোনো একটি বাসা 3 থেকে 4 তলায় উঠিয়েছে। একটা রুমে বদ্ধরুম, কোন পানি টানি কিছু দেয়নি। কিছুক্ষণ পরে আসি গালাগালি, তোকে আজকে মেরে ফেলবো, এবং ধমকি ধামকি দিচ্ছিল। ঠিক দ্বিতীয় দিন আমাকে অজু করালো, চোখটা তখন খুলে দিল। তখন যে একটা রুম, বুঝলাম এটা পল্লবী থানা, 4 তলা। একজন সিপাহি এসে বলল, তোর আজকেই বোধহয় শেষ দিন। রাত্রে 1:45 কি 12:30 বাজে আনুমানিকভাবে আমাকে নিয়ে গেলো এখানে চোখ বেঁধে শাহগুপ্তা নামক একটি স্থানে। আমার চোখ খুলে দিল, দেখলাম যে সিভিল ড্রেসে রয়েছে। একজনকে দেখলাম র্যাবের ড্রেস পরা, আর একজন পুলিশও ছিল, এবং 6-7 জন, আর 2-3টা গাড়ি। চোখ খুলে দেওয়ার পরে বললো সামনের দিকে দৌড়া। সেই স্মৃতিটা আসলে স্মরণ করলে এখনও বুক কাঁপে যে আমি বেঁচে আছি, মহান রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। তখন শুধু মনে পড়েছে আমার 3টি সন্তান। সেই সন্তানদের জন্মগ্রহণের সময় আমি থাকতে পারিনি, জেলে ছিলাম। 3টি সন্তানের কথা বারবার মনে পড়ছিল যে ওদের কে দেখবে। আমার তো বাবা নেই, মাও নেই, ওইটাই চিন্তা করতেছিলাম। পরবর্তী চিন্তা করলাম যেহেতু মরবো, বীরের মতো মরবো। বীরের মতো কিন্তু ভয় তো আছে, সেই মায়ের কথা বেশি মনে হচ্ছিল। ওই সময়টা আসলে বুঝো কী অবস্থা হচ্ছিল আমার। আর 2 দিন না খাওয়া, শুধু আমাকে 1 গ্লাস পানি খেতে দিয়েছিল একবার। হঠাৎ করে একজন, সম্ভবত উনি প্রধান হবেন, এই স্টপ, আবার চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে আমি বোধহয় শেষ, এবারই শেষ বোধ। আমাকে চোখ বেঁধে হাত বেঁধে ফেললো। আল্লাহকে দোয়া পড়তেছি, সূরা পড়তেছি, এমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরের দিকে আবার গাড়িতে উঠালো। তখন বুঝলাম সম্ভবত আমাকে আর মারবে না। মনে হয় আমি তখন পৃথিবীটাকে হাতে পেয়েছি। নিয়ে যাওয়ার পর ওখানে আমাকে রাখলো সাবেক হুইপ জয়নাল আবেদিন ফারুক। সারা রাত পল্লবী থানায় উনি অবস্থান করেছেন, যে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেওয়া হবে ততক্ষণ উনি ছাড়বেন না। ঠিক ভোর 6টার দিকে উনি আসলেন। আসার পর আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাকে প্রকাশ করা হলো, আমাকে রিকভারি দেওয়া হলো, বিভিন্ন কিছু কি বোমা টোমা দিয়ে আমাকে রিকভারি দিয়ে। ওসি সালাউদ্দিন নামে মিরপুর থানার একজন ওসি ছিলেন, তার কাজই ছিল মানুষকে গুম করা আর খুন করা। আমাদের এক সহযোদ্ধাকে 27টি গুলি সে করেছে, নিয়ে হাত পা বেঁধে। তার নির্যাতনের কথা অনেকেই জানে। ঠিক সেই মুহূর্তে
ওসি সালাউদ্দিন আমাকে নিতে এসেছিল, তখন তৎকালীন ওসি বলছে আমার আসামি আপনাকে দেবেন, আপনি রিমান্ডে নিয়ে আসেন। আল্লাহর কাছে দোকাছে আল্লাহ ওসি সালাউদ্দিনের কাছে আমাদের কারণ সে মেরে ফেলে হয়তো পঙ্গু বানিয়ে ফেলতো। আমি রেহাই পেলাম। পরবর্তী মিডিয়ার সামনে আমাকে কোর্টে প্রেরণ করা হলো। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। হয়তো মানুষের ভালোবাসা ছিল, বিশেষ করে আমার মায়ের দোয়া আমার প্রতি ছিল, বাবার দোয়া ছিল, সে কারণে হয়তো আমি আজকে দ্বিতীয় জীবন নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমার অনেক সহযোদ্ধা তো নিয়ে হতে আমি মারা যেতে পারতাম। আমার নেতা জনাব তারেক রহমান তখন যেভাবে প্রত্যক্ষভাবে উনি আমার খোঁজ খবর নিয়েছেন, উনি উদ্বিগ্ন ছিলেন, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার নেত্রী একদিন বলেছিল আমার ইয়াসিন, এটাই আমার সর্বোচ্চ পাওনা। মন্ত্রী এমপি বা পদ পাওয়া সর্বোচ্চ বিষয় নয়। দল যেখানে মনে করবে আমি সেখানেই কাজ করব, জনগণের স্বার্থে, জনগণের সঙ্গে। এবং দেশনায়ক তারেক রহমান যে একটি দফা বাস্তবায়ন, সেই বাস্তবায়ন করার জন্য তার একজন সহকর্মী হিসাবে তার যে পদক্ষেপগুলি আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমার মেইন পদক্ষেপ, আমার মেইন টার্গেট থাকবে। রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ করেছেন, এমন একটি ত্যাগের কথা বলুন যা মনে হলে এখনো আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। আমি কৃষকের সন্তান, বাবা একজন রেলওয়েতে জব করতেন। আমার মাও আমাদের 6 ভাইকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছেন। সেই মা যখন মৃত্যুবরণ করেন, আমি সদ্য 12 সালে গ্রেপ্তার হলাম, 13 সালে গ্রেপ্তার হলাম, 15 সালের গ্রেপ্তার থেকে কেবল আমি ছাড়া পেয়েছি। তারপরেও পুলিশ আমাকে খুঁজছে। তখন আমার মা মারা গেলেন। যে মা আমাদের জন্য এত করেছেন, সে আমাকে খালি একটা কথা মনে পড়ে, বাবা তোকে ওরা মেরে ফেলবে, তুই বিদেশ চলে যা। পরবর্তী যখন আমাকে ক্ষান্ত করতে পারছে না, আমি সবসময় রাজনীতি নিয়েই ব্যস্ত, তখন বললো বাবা যে দেশের জন্য করবি তো মানুষের মন জয় করার চেষ্টা করিস। আরেকটা কথা সবসময় মনে পড়ে, বাবা বাবা আরেকটা কাজ করিস, আমি থাকবো কিনা জানি না, মেহমান সবার বাসায় আসে না, আর মেহমান খাওয়াইলে শেষ হয় না। আমার যতদিন মায়ের পাশে ছিলাম, আমার মাকে কখনো দেখিনি যে উনি একবেলা একা খেয়েছেন। আমি চেষ্টা করি মায়ের ওই কথাটি রাখতে এবং জনগণের জন্য পাশে থাকতে পারি। জনগণ আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করি যে একজন অসহায় মানুষগুলি যখন দেখি আমার কাছে খুবই খারাপ লাগে। মা যখন মারা গেলেন, আমি মনে করছি জানাজা পড়তে পারবো না। সবাই বলছে আসিস না তোকে গ্রেপ্তার করবে, কিন্তু মা তো করলাম, শপথ করলাম যাই এবার হবে, আবার গ্রেপ্তার হলে হবো, মায়ের জানাজা আমি পড়বই। তো সে মায়ের জানাজা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে পড়ার, কিন্তু মাকে মাটিতে নামাবো সেটা পারিনি। সড়ক যদি ঘিরাও করে ফেলছে, ওদিনও আমি গ্রেপ্তার হয়নি, খালি মাটি দিতে পারিনি, জানাজাটা পড়ে চলে এসেছে। সেই মা বাবা আমার জন্য অনেক করেছেন, মাকে বেশি মনে পড়ে। এবং রাজনৈতিক প্রথম আরেকটি অভিজ্ঞতা হয় যখন আমাদের গ্রেপ্তার করে কাশিমপুর হাই সিকিউরিটিতে রাখা হলো। সেখানে গিয়ে দেখলাম সকল ফাঁসির আসামি, যত দুর্ধর্ষ জঙ্গি, তাদের সঙ্গে আমাদের রাখা হয়েছে। মনে হচ্ছে যে আমরাও একটা জঙ্গি, এরকম একটা ভাব তাদের। আমাদের যখন কোর্টে নিয়ে আসা হতো, ডান্ডা বেড়ি, হাতে হ্যান্ডকাপ, তারপর হলো একদম পুরো জ্যাকেট ট্যাকেট পরে আমাদের নিয়ে আসা হতো, যে মানে আমরা দুর্ধর্ষ আসামি। কিন্তু তারপরেও মানুষের ভালোবাসা পেয়েছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার নেতা জনাব তারেক রহমান, সবচেয়ে নির্যাতিত পরিবার, সেই পরিবারটি 17 বছর এই দিনটি দেখতে চেয়েছিল। আজকে জনগণ তার প্রত্যক্ষ ভোটার তার নেতা নির্বাচিত করেছেন। ইনশাল্লাহ আমি মনে করি আমাদের নেতা যেভাবে চলছেন, যদিও ভয়ের বিষয়, উনি যে ওপেন জনগণের সঙ্গে নেমে যাচ্ছেন, কখন তাকে মেরে ফেলে। আপনারা দোয়া করবেন তিনি যেন অন্তত 5টা বছর সময় পান। আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া চাই না, আমরা চাই একটি পরিবর্তনশীল বাংলাদেশ। জুলাই যোদ্ধা দেশের কাঙ্ক্ষিত সেই সূর্যটা আমরা যেন ধরে রাখতে পারি, সেজন্য আমার দোয়া করবেন। ধন্যবাদ। আজকে যে উপস্থিত আমাদের অনেক কাছের সহযোদ্ধা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইমরান চৌধুরীকে, তিনি বাস্তবমুখী এই 10 মিনিটস উইথ ইমরান করার জন্য। এবং যারা এই পর্যন্ত আমার এই বক্তব্যগুলি ধৈর্য সহকারে শুনেছেন, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন
সুশাসনে আমরা সুশাসিত হই, আপনাদের হৃদয় অর্জন করতে পারি, সেজন্য আমাদের দোয়া করবেন। সকলের কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।